শুনুন, শুরু করি ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2001 থেকে 3 সালের ভেতরে। আর নাইজেরিয়ার ডেল্টা স্টেটের ওভিও ওরো নামক গ্রামে ঘটনাটি ঘটেছিল। এই গ্রামে বাস করতেন একজন ধনী ব্যবসায়ী, তার নাম হচ্ছে উদি। পুরো নাম চুক উদি, আমরা সংক্ষেপে উদি বলে সম্বোধন করব। আর এই উদির একজন প্রতিবেশী যার নাম হচ্ছে এমেকা। এই উদি ছিলেন গ্রামের প্রভাবশালী একজন ব্যক্তি। প্রতিটা কাজে উনি তার ক্ষমতার ব্যবহার অপব্যবহার সবই করতেন। আর তিনি ছিলেন মারাত্মক ধরনের লোভী এবং প্রতারক টাইপের লোক। অপরদিকে তার প্রতিবেশী এমেকা ছিলেন কৃষক। তিনি দরিদ্র ছিলেন না, সচ্ছল ছিলেন। নিজস্ব জমি জমা ছিল, একটা বাড়ি ছিল, তার স্ত্রী, 3 ছেলে 2 মেয়ে, মোট তিনি সহ 7 জন নিয়েই তার পরিবার। আর এই উদির পরিবারের সদস্য ছিল 6 জন। তার এক ভাই ছিল যার চোখে সমস্যা ছিল, চোখে কম দেখত। উদির 2 জন স্ত্রী ছিল। তার যেই প্রথম স্ত্রী, তার ঘরে 2টি ছেলে সন্তান ছিল, আর তার দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তানাদি ছিল না, তার কোনো সন্তানাদি হতো না, উনি নিঃসন্তান ছিলেন। এই উদি গ্রামের সবচেয়ে প্রভাবশালী, ধনী এবং লোভী প্রকৃতির ব্যক্তি হওয়ার কারণে তার মধ্যে কিন্তু বেশ অহংকার কাজ করত। তো উনি একটা সময় চিন্তা করলেন তার পুরনো ঘর ভেঙে নতুন করে ঘর তৈরি করবেন। তিনি ঘর তৈরি করার জন্য কন্ট্রাক্টর ঠিকাদার ডাকলেন। তো ঠিকাদার আসার পরে বিভিন্ন ধরনের পরিকল্পনা দিলেন। ঠিকাদার পরিকল্পনা দিলেন কিভাবে ঘরটা তৈরি করা যায়। তো পরিবারের সাথে আলাপ আলোচনা করলেন, সবার পছন্দে একটা ডিজাইন ফিক্সড করলেন, সিদ্ধান্ত নিলেন যে কিভাবে ঘরটা তৈরি করবেন। সমস্যা হলো যে যেই জায়গাটা তিনি ঘর তৈরি করবেন, অর্থাৎ এক্সিস্টিং যে ঘরটা রয়েছে এটা তো ভেঙে নতুন করে তৈরি করতে হবে। তো নতুন করে ঘর তৈরি করলে পারে আগের ঘর থেকে কিন্তু নতুন ঘরের আয়তনটা বেশ বড় হবে। বড় অংশ যতটুকু হবে আর কি, এই অংশটুকু পড়ে যায় হচ্ছে পাশের জঙ্গলের মতো একটা জায়গার ভিতরে। ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। যদি ওই জঙ্গলের অংশটা না নেওয়া হয় তাহলে এই যে এমেকো, যিনি প্রতিবেশী কৃষক, তার বাড়ির জায়গাটা কিনে নিতে হবে। তখন উদি চিন্তা করলেন যে জঙ্গল কেটে যদি বাড়ি নির্মাণ করতেই হয় তাহলে তো অনেক সময়ও লাগবে, টাকা পয়সাও লাগবে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা মূলত সরকারি ছিল। এই জায়গার কোনো কাগজপত্র তার কাছে ছিল না। ওই থাকে না বাংলাদেশে এরকম যে এমন কিছু জায়গা রয়েছে মানুষ দখলে রেখেছে, ভোগ দখল করছে, কিন্তু কোনো কাগজপত্র নাই, সরকারি, এরকম টাইপের জায়গা ছিল। ওইখানে যদি পাকা স্থাপনা করতে হয় তাহলে তো আইনি জটিলতায় পড়তে হতে পারে। এই জন্য এই উদির কাছে মনে হলো যে এমেকোর জায়গা নিয়ে বাড়ি নির্মাণ করাটাই ভালো হবে। ওই চিন্তা থেকেই তিনি এমেকোকে ডেকে বললেন যে আমি চাই যে আমি একটা নতুন বাড়ি নির্মাণ করব, কিন্তু আমার বর্তমান বাড়িটা ভেঙে তো বড় করে করতে হবে। জঙ্গলের ওই সাইডটা তো আর আমার নিজের না, তোমার বাড়ির জায়গাটা আমি কিনে নিতে চাই, আমার কাছে বিক্রি করে দাও। এই কথা শুনে এমেকো অবাক হয়ে বললেন যে ভাই, এটা কিভাবে সম্ভব? আমি আমার বাড়ি যদি আপনাকে দিয়ে দিই তাহলে আমি থাকবো কোথায়? তখন তো উদি অনুরোধ করতে শুরু করেন যে আমার কাছে বিক্রি করবা, টাকা দিব, তুমি আরেক জায়গায় চলে যাবা। তখন এই এমেকো বললেন ঠিক আছে, আপনার কাছে আমি বিক্রি করব, আপনার কাছেই আমি না হয় বিক্রি করলাম। তাহলে আপনি আমাকে আমার সমপরিমাণ জায়গা যতটুকু আছে, এই সমপরিমাণ জায়গা কিনতে আর এই ঘরটা তৈরি করতে যে পরিমাণ খরচ হয়, অর্থাৎ আমি যে ঘরে থাকি, এই খরচটা আমাকে দিয়ে দেন। অথবা আপনি সমপরিমাণ কোনো জায়গা অন্য কোনো জায়গায় নিজে কিনে আমার ঘরের মতো একটা ঘর উঠাই দেন, আমাকেও টাকা দিতে হবে না, আমি সেখানে চলে যাই। এই কথা শোনার সাথে সাথে এই উদি তো রেগে গেল। সে বলে যে তোমার ধারণা হলো কিভাবে যে আমি এত টাকা তোমাকে দিব? আমি তোমাকে এত টাকা তো দিব না, আমার একটা পরিকল্পনা আছে, আমি তোমাকে কত টাকা দিব। তুমি এই টাকা নিলে নাও, না হইলে ভাগো। ওই উদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকার কথা বলেছিল। তখন এমেকো দেখলেন যে যে পরিমাণ টাকা উদি দিতে চায়, এই পরিমাণ টাকায় তার একটা সাধারণ বাড়ি তো দূরের কথা, ছোটখাটো বাড়ি তৈরি করাটাই দুষ্কর হয়ে যাবে। আর জায়গার তো কোনো দামই ধরে নাই।
এদিকে এই উদিত গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যক্তি, সে অনেক অন্যায় করলেও মানুষ কথা বলতো পারতো না, মেনে নিত। এমেকো তো রাজি হয় না, কারো ভিটামাটি কিন্তু কেউ ছাড়তে রাজি হয় না। যখন এমেকো রাজি হলো না, তখন এই উদি এমেকোকে হুমকি দিয়ে বলল, জায়গা আমাকে দিলি না, না ঠিক আছে থাক, তুই নিজেই এসে আমাকে জায়গা দিয়ে যাবি, যা। এমেকো কিন্তু বুঝতে পেরেছিল তার উপর ভয়ঙ্কর কোনো বিপদ আসছে, তবুও তার আসলে কিছুই করার নাই। কেননা এই বাড়িটা যদি সে দিয়ে দেয়, সে তার বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবে? 7 জনের একটা পরিবার, যাবে না কোথায়? আর কার কাছে বিচার দেবে? এই উদিত নিজেই গ্রামের মাতব্বর, তার বিচারটা কে করবে? তারপরও আসলে আর একজন প্রভাবশালী ব্যক্তির কাছে নালিশ করেছিল, যাতে করে কোনো ফলাফল আসলে এমেকোর পক্ষে আসে নাই। সপ্তাহখানেক চলে যায়, হঠাৎ করে এই এমেকোর বড় ছেলে তার সাথে ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। রাতের বেলা সবাই একসাথে খাবার খেয়ে যে যার মতো তার ঘরে ঘুমিয়ে পড়েছে। তো তার যে বড় ছেলে, তার অন্য ভাইদেরকে সাথে নিয়ে, তা তো 3 ভাই 2 বোন আর এমেকো এবং এমেকোর স্ত্রী, 7 জন। তো 3 ভাই এক রুমে ঘুমিয়েছে। রাতের শেষ ভাগে হঠাৎ করে এই এমেকোর 2 ছেলে, মেজো এবং ছোট ছেলে, চিৎকার দিয়ে ওঠে, চিৎকার চেঁচামেচি করছে। এই চিৎকার শুনে এমেকো এবং তার স্ত্রী দৌড়ে গিয়ে দেখে তার যে বড় ছেলে, এই বড় ছেলে সে এমন ভাবে ঝুলে রয়েছে, সেটা একটা ভয়ঙ্কর দৃশ্য। তার ঘরের যেই একটা টিনের মতো একটা মাচা রয়েছে আর কি, ওইখানকার সিস্টেমে, ওই টিনের যেই ধারালো অংশ, এই ধারালো অংশের অর্ধেকটা বলতে গলার অর্ধেকটা এই ধারালো অংশের ভিতরে ঢুকে রয়েছে। মানে বিষয়টা এরকম যে আমরা কোনো একটা ফল, সেই ফলকে যদি আমরা কোন একটা টিনের যে ধারালো অংশটা থাকে, মানে যেই অংশটা আমরা ধারালো হিসাবে দেখি, অর্থাৎ আমরা দেখি যে বৃষ্টি হলে টিনের যে অংশ দিয়ে পানি পড়ে, পানি মাটির উপর পড়ে যায়, ওই অংশটুকু তো আমরা ধারালো হিসাবে চিন্তা করতে পারি। আমাদের গায়ে যদি আঘাত লাগে ওখানে কেটে, মানে আমাদের গায়ে কেটে যেতে পারে। তো ওই রকম কোনো একটা অংশে আমরা কোনো একটা ফল যদি চাপ দিয়ে ঢুকিয়ে রাখি, অর্ধেকটা কেমন হয়? ঝুলে থাকে। ওই রকম গলাটার অর্ধেক অংশ ঢুকে রয়েছে, ঝুলছে পুরো বডি, রক্তে পুরো ঘর সয়লাভ হয়ে গেছে। এটা তো কোনো মানুষের কাজ না। কোনো মানুষ নিজে থেকে এরকম শূন্যে উঠে টিনের এই ধারালো অংশে তার গলা ঢুকিয়ে দেবে, তারপর এভাবে ঝুলে রয়েছে, এটা কিভাবে সম্ভব? ভয়ঙ্কর এই দৃশ্য দেখে সবাই তো কান্না করতে থাকে, এভাবে কান্না করতে থাকে, স্ত্রী কান্না করতে থাকে, 2 মেয়ে চলে আসছে অন্য ঘর থেকে, তারা কান্নাকাটি করছে। এত রাত্রে কান্নাকাটির শব্দ শুনে আশেপাশের প্রতিবেশীরাও চলে এসেছে। এই প্রতিবেশীদের মধ্যে কিন্তু এই উদিও ছিল। উদি এসে বলছে, আহারে ছেলেটা খুব ভালো ছিল, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, গ্রামের বেশিরভাগ মানুষ তাকে খুব ভালো জানতো। সে এরকম হাই হুতাশ করছে। যারা যারা লাশ দেখতে এসেছে সবাই বলছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এমেকো, নিশ্চয়ই এটার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা তাকে মরতে বাধ্য করেছে অথবা তাকে হত্যা করেছে। এই ছেলে কখনো এমন কাজ করবে না। যেহেতু পরিবারটা খ্রিস্টান পরিবার ছিল, খ্রিস্টান ধর্ম মতে লাশ দাফন করা হয়। এদিকে রাতের বেলা এসে, অর্থাৎ ঘুমানোর আগে, ঘটনাটা ঘটেছে গভীর রাত্রে বা ভোরের দিকে, তো পরদিন তো বিকালের মধ্যে লাশ দাফন হয়ে গেছে। তো রাতের বেলা এসে এই উদি এমেকোকে বলছে, এমেকো তোমার একটা ছেলেকে কিন্তু হারিয়েছ, বুঝো কিন্তু এখনো সময় আছে, জায়গাটা আমাকে দিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে এমেকো রাগে দুঃখে ক্ষোভে এই উদিকে এলো পাথারের চড় থাপ্পড় দিতে শুরু করে।
বেধড়ক মার খেয়ে উদিত দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। উদিত তার প্রতিবেশী, তারপর উদিত তার বাড়িতে চলে যায়, আর যাওয়ার সময় হুমকি দিয়ে বলতে থাকে, হেমেকো অপেক্ষা করো, তোমার জন্য আরো বড় কিছু আসছে। এই হুমকির পর হেমেকো থানায় মামলা করার জন্য যাওয়ার প্রস্তুতি নিয়েছেন ওই রাত্রেই। কিন্তু প্রতিমধ্যে গ্রামের কিছু লোকজন তাকে বলে দেয় যে তুমি তো ওদের সাথে লেগে পারবা না রে ভাই, তার থেকে ভালো হয় তুমি জায়গাটা দিয়ে দাও, আমরাও তোমার পক্ষ নিলে ও আমাদের পিছু নিবে, তখন কি হবে, তখন তো আমাদেরও ক্ষতি হবে, আর ওর সাথে লেগে কেউ কখনো পারছে, দিয়ে দাও, যে গেছে সে তো আর ফেরত আসবে না, কিন্তু আর কেউ যেন না যায় সেই ব্যবস্থা করো। এ কথা শোনার পর হেমেকো বাড়িতে ফেরত আসে। চলে যায় আরো কয়েকটা দিন। হঠাৎ একদিন হেমেকোর 2 মেয়ে তার মায়ের সাথে নদীতে গোসল করতে গিয়েছে। গোসল করতে যাওয়ার পর তারা ডুবে যায়। তারা কিন্তু দুজনেই সাঁতার জানতো, আর নদীতে তেমন পানি ছিল না। তাদের মা খুঁজতে থাকে, চিৎকার করতে থাকে, তাদেরকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখে যে এই দুইজনই 10 মিনিট পর পানির নিচ থেকে ভেসে উঠেছে। ভেসে উঠেছে জীবন্ত অবস্থায়। জীবন্ত অবস্থায় ভেসে উঠে নদীর পাড়ে গিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসছে। তাদের মা তাদের পেছনে পেছনে আসছে আর ডাকতে থাকে। তারা কোনো সারা শব্দ না করে বাড়িতে গিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে, অদ্ভুত ভাবে নাচানাচি শুরু করে দিয়েছে। নাচতে নাচতে তাদের পা ফেটে রক্ত বের হয়ে গেছে। এরপর তারা মাটির উপর পড়ে গেছে। মাটির উপর পড়ে শরীরটাকে মোচড়াচ্ছে, মানে শুয়ে শুয়ে যদি কেউ নাচার চেষ্টা করে যেরকমটা হয় এরকম। কিন্তু তারা কেন এমন করছে এটা বোঝা যাচ্ছে। তারা কোনো কথা বলছে না। একটা পর্যায়ে তাদের নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, তারপরও তাদের নাচ থামছে না। এরপর শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। তারা দুজনেই মারা যায়। কেন এমনটা হলো? হঠাৎ করে পানির নিচেই কেন চলে গেল? 8 থেকে 10 মিনিট পর তারা ভেসে উঠলো। এত সময় তো কোনো মানুষের পক্ষে পানির নিচে জীবিত থাকা সম্ভব নয়। তারা ওঠার পর বাড়িতে এসে কেন এভাবে? ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। নাচ শুরু করে দিল, এক মরণ নাচ। হেমেকো গ্রামের এক তান্ত্রিকের কাছে যায়। কেন এমনটা হলো? কেন তার 3টা সন্তান এভাবে মারা গেল? সবকিছু শুনে তান্ত্রিক হেমেকোকে বসতে বলে সে তার একটা নির্দিষ্ট ঘরে চলে যায়। সে কিছু তথ্য নিয়ে বাইরে বের হয়ে এসে বলে, হেমেকো, তোমার এবং তোমার পরিবারের উপর শিগিদি জাদু করা হয়েছে। এই শিগিদি জাদু নাইজেরিয়ার খুবই প্রাচীন একটা কালো জাদু। এটি করার জন্য প্রথমে কবর থেকে মাটি এনে আগুন দিয়ে পুড়িয়ে একটা নির্দিষ্ট নদীর পানি দিয়ে মিশ্রণ করে মূর্তি বানানো হয়। আর এই মূর্তিটার সামনে একটা নবজাতককে বলি দিয়ে ইফরিত এবং ঘুল প্রজাতির জিনকে ডাকা হয়। যদি তারা এই বলি গ্রহণ করে তাহলে আরো কিছু প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দিয়ে হত্যা করানো, ভয় দেখানো ইত্যাদি কাজ করানো হয়। আর এদের হত্যাকাণ্ডগুলো অত্যন্ত ভয়ানক হয়ে থাকে। হেমেকো যে তান্ত্রিকের কাছে গিয়েছিল সেই তান্ত্রিক বলেন যে এই উদি প্রথমে এই জাদুর মাধ্যমে ঘুল এবং ইফরিতের সহায়তা নিয়ে হেমেকোর ছেলের উপর হামলা করে। সে চিন্তা করেছিল এক ছেলেকে মারার পরেই জায়গা জমি দিয়ে দিবে। পরে যখন এই হেমেকো উদির উপর হামলা করে তখন রেগে সে হেমেকোর মেয়েদেরকে হত্যা করার জন্য আবার একই ধরনের এই শিগিদি জাদুর আশ্রয় নেয়। হেমেকো তান্ত্রিকের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা সমাধান কি? তান্ত্রিক বলেন, বর্তমানে তোমাদের উপর জাদুর কোনো প্রভাব নেই, সে আবার আসবে তার প্রয়োজনীয় জিনিস না পেলে, তখন সে আবার তোমাদের উপর জাদু করতে পারে। অর্থাৎ এই উদিকে বুঝিয়েছে আর কি। তখন তান্ত্রিক জানান যে তুমি এখন যা করণীয় সেটাই করো,
তুমি যদি প্রতিশোধ নিতে চাও, আমি তোমার হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারি। আর তুমি যদি মনে করো যে না, তুমি প্রতিশোধ নেবে না, তাহলে আমার পরামর্শ হলো তুমি এই জায়গাটা ওকে দিয়ে দাও পুরো পরিবার শেষ হয়ে যাওয়ার আগে। এবেকো বললেন, না, আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। এই কথা বলে উনি চলে আসেন। আসার পর উদির সাথে দেখা করেন, তার পায়ে পড়ে কান্না শুরু করে দেন এবং বলেন যে উদি, আমাকে মাফ করে দেন, আমি আপনাকে আমার বাড়ি দিয়ে দিব, তবে আমার কিছু চাওয়া আছে। যদি আপনি রাজি হন তাহলে আমার জন্য খুবই ভালো হয়। আপনি যদি রাজি নাও হন তারপর আমি দিয়ে দিব। তখন উদি বলেন, ঠিক আছে, বলো তোমার কি চাওয়া। তুমি আরো আগে রাজি হলে তো তোমার এত ক্ষতি হতো না। তখন এবেকো বলেন, আমি চাই আপনি আমাকে বাড়ি বাবদ যা টাকা দিবেন তা একবারেই দিবেন, ভেঙে ভেঙে দিবেন না, তাতে আমার কাজ হবে না। আর আমি যতদিন অন্য কোনো বাড়ির ব্যবস্থা করতে না পারি ততদিন আপনার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিবেন। আমার বাড়িতে কাজ শুরু করলে এবং কাজ শেষ হলে আমি চলে যাব। আর আপনার বাড়িতে যখন কাজ শুরু হবে তখন আমিও আপনার বাড়িতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে দিব, বিনিময়ে আপনি আমাকে পারিশ্রমিক দেবেন। এই কথাগুলো শুনে উদি রাজি হয়ে যায়। তখন এই এবেকো এবং উদি কয়েকদিনের মধ্যে সব পেপার রেডি করে লেনদেনও শেষ করেন। অর্থাৎ নামমাত্র যে মূল্যটা দেওয়ার কথা ছিল সেটা একবারেই দিয়ে দেন, কারণ এত অল্প টাকা ভেঙে ভেঙে দিলে তো তার লাভ হবে না। এবেকো টাকা নিয়ে চলে যায়। এরপরে প্রায় 3-4 দিন পর ফেরত এসেছে। তো উদি এবেকোকে একটা ঘর দেখিয়ে বলে যে তুমি তোমার পরিবারের বাকি সদস্যদেরকে নিয়ে এখানে থাকো। বাকি সদস্য বলতে তখন তার 2 ছেলে, এবেকো আর এবেকোর স্ত্রী, এই 4 জন। অল্প কিছুদিনের মধ্যেই এবেকোর জায়গায় ঘর নির্মাণ শুরু হয়ে যায়। অর্থাৎ ঘর নির্মাণ তো আসলে এবেকোর জায়গা আর উদির আগের জায়গা, এটা মিলিয়ে শুরু হয়। আর ছোট ছোট ঘর তো ছিল, এই ছোট ছোট কিছু ঘরে উদি মানে অল্প সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য নিজেরাও থাকা শুরু করে, আর অন্য আর একটা ঘরে এই এবেকোকে থাকতে দেয় পরিবার সহ। তো এইভাবে চলছে, কয়েক মাস পার হয়ে যায়। এদিকে উদির বাড়ির কাজও প্রায় শেষ পর্যায়ে। তখন এই এবেকো উদিকে বলে যে আমি তো পাশের গ্রামে একটা বাড়ি পেয়েছি, এই যে টাকাটা আপনি দিয়েছিলেন সেই টাকা দিয়ে ওই বাড়িটা আমি কিনে ফেলেছি, তো আমরা কালকে চলে যাই। তখন উদি বললেন, তুমি চাইলে আরো কিছু এখানে থেকে যেতে পারো। তখন এবেকো বললেন, না, এমনি অনেক কিছু হারাই ফেলছি, আর আপনি শেষ সময় এসে আমাকে যথেষ্ট উপকার করছেন, থাকতে দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনার জায়গায় আমি থাকলে আমি আগের বর্ষে হয়তো বা এটা করতে পারতাম, আপনি সেটাই করেছেন, এটা নিয়ে আপনাকে আমি কোনো অভিযোগ করতে চাই না। আর তাছাড়া আমার 2 ছেলে, ওরা বড় হচ্ছে, ওদের জন্য আর একটা বড় বাড়ির দরকার, তো ভালো বাড়িটাই পেয়েছি, আমি চলে যাচ্ছি। তখন উদি সম্মতি দেয়, এবেকো পরিবার নিয়ে তার নতুন বাড়িতে চলে যায়। এই যে চলে গেল 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, একদম সবকিছু স্বাভাবিক। 1 বছর পর থেকেই এই উদির পরিবারে কিছু সমস্যা হতে থাকে। রাত হলেই নাকি মনে হতো ওই বাড়িটার পরিবেশটা খুব গুমোট হয়ে যায়, মনে হয় শত শত মানুষ একসাথে তাদের বাড়িতে উপস্থিত হয়েছে। আর এই উদি বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করে। রাত হলে তাদের বাড়িতে কুয়াশা নেমে আসতো, কি গরমকাল কি শীতকাল, কুয়াশা নেমে আসতো, এমন কি ঘন কুয়াশা, 2 হাত দূরের জিনিসও দেখা যায় না। কিন্তু তখন গরম, গ্রীষ্মকাল। আরো একটা ব্যাপার হতো, সেটা হচ্ছে মনে হতো সারা বাড়িতে কেউ আগুন জ্বালিয়ে রাখছে, বাড়িতে প্রচন্ড গরম অনুভূত হতো। এক রাত্রে উদি ঘর থেকে বের হয়ে যখন মাটিতে পা দিয়েছে তখন তার কাছে মনে হচ্ছিল সে আগুনের উপরে পা দিয়েছে, তার পায়ে ফোসকাও পড়ে যায়। আর তার চতুর্দিকে মনে হচ্ছে অনেক মানুষ, কিন্তু তাদেরকে দেখছে না। এরপর উদি এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বলে, এইসব তোমার মানসিক সমস্যার কারণে হচ্ছে, তোমার উপর কোনো কালো জাদু এগুলো কিছু নাই। উদি বলে যে কালো জাদু নাই, এটা কিভাবে সম্ভব? মানসিক সমস্যা মানে মানসিক সমস্যা হলে কি আমার পায়ে ফোসকা পড়ে যাবে নাকি?
আর বাড়িতে কুয়াশা কেন? এটাকে আমি একাই দেখি নাকি? আমার বাড়ির অন্য সদস্যরা তো দেখে। আমার না হয় মানসিক সমস্যা, ওদের কি হয়েছে? তান্ত্রিক বলে যে না কিছু না, আমি তো কোনো কিছু পাই না, আমার জিনেরা তো কোনো তথ্যই দিতে পারলো না, বললো যে তোমার কোনো সমস্যা নেই। তারপরে যেহেতু বলতেছো ঠিক আছে, দেখি 7-8 দিন পরে আসো, দেখি আমি কোনো তথ্য দিতে পারি কিনা। তো উদি 7-8 দিন পরে আবারও যায়। তখন এই তান্ত্রিক সে একটা তথ্য দেয়, সেটা হচ্ছে যে ইউরোবা গোত্রের খুব বড় এক তান্ত্রিক খুবই প্রাচীন এক কালো জাদু করেছে, আর এই জাদুটা বংশ পরম্পরায় শিখে থাকে এবং ওরা নির্দিষ্ট বংশের বাইরে কাউকে এটা শেখায়ও না। এরপর এক তান্ত্রিকের নাম সে বলে যে সে এই কাজটা করেছে। তো উদি বাড়িতে ফেরত এসেছে, এসে দেখে তার 2 ছেলের ক্ষত বিক্ষত লাশ মেঝেতে পড়ে আছে। তার স্ত্রীদের খুঁজলো, তার তো 2জন স্ত্রী, তারাও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাদের যখন জ্ঞান ফেরানো হয় তারা বলে যে এই 2 ভাই বিকেলবেলা বাড়িতে বসে বসে গল্প করছিল, সন্ধ্যার পর হঠাৎ করেই তারা কথা কাটাকাটি শুরু করে। এরপর দুজনেই একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং একে অন্যের আঘাতেই মারা যায়, 2জনই মারা যায়। উদিত কান্না করতে থাকে এবং বলে এ আমার পাপের শাস্তি। এরপর থেকে শুরু হয় নতুন সমস্যা। প্রতি রাতেই দেখা যায় উদি তার 2 ছেলের মারামারির শব্দ শুনতো। এটা শুনে যখন বাইরে বের হতো তখন দেখতো তার 2 ছেলে মারামারি করছে আর উদিকে ডাকছে, হাতের ইশারায় ডাকছে, তাদের সাথে মারামারি করার জন্য আহ্বান করছে। আবার ঘুমালে সে স্বপ্ন দেখতো তার এই 2 ছেলে খুবই বিভৎস চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছে আর হাসছে আর বলছে আয় আমাদের সাথে চলে আয়, অনেক ধন সম্পদ পাবি, আয় আমাদের সাথে চলে আয়। আর মাঝে মাঝে স্বপ্নের মধ্যেও সে নিজেকে নিজেই আঘাত করত। ঘুম থেকে উঠে দেখতো তার শরীরের বিভিন্ন অংশ কেটে রক্ত পড়ছে। কিছুদিন পর উদি সেই ইউরোবা গোত্রের তান্ত্রিকের কাছে যায়, গিয়ে তান্ত্রিককে সবকিছু খুলে বলে। তান্ত্রিক সব শুনে বলে যে এই জাদু আমার গোত্রের কেউ একজনের মাধ্যমে করা হয়েছে, এটা সত্য, তবে সেটা আমি করি নাই। তোমাকে যে এই তথ্যটা দিচ্ছে এই তথ্যটা পুরোপুরি ঠিক না, তবে এতটুকু ঠিক যে আমাদের গোত্রেরই কেউ এটা করেছে। তিনি কিছুটা সময় নিয়ে তার কাছে থাকা পিশাচ গোত্রের এক জিনের মাধ্যমে জানতে পারেন এই জাদুটা আয়েলালা নামক এক ধরনের বিশেষ জাদু। আর আয়েলালা জাদুটা করা হয়েছে উদির পরিবারের উপরে, আর উদি করেছিল হচ্ছে অন্য ধরনের জাদু, শিগিদি জাদু। আর এই আয়েলালা জাদুটা এইটা অন্যান্য জাদু থেকে আলাদা। এই জাদু সাধারণত মানুষতান্ত্রিক এবং জিনতান্ত্রিকের চুক্তিতে করা হয়। এই জাদুর একটা বিশেষত্ব রয়েছে, যার উপর করা হয় সে আত্মহত্যা করবেই, আর কিছু মায়াজাল সৃষ্টি হয়ে থাকে তার চতুর্দিকে, সে একটা ঘোরের মধ্যে থাকে। এমনকি এই জাদুটা এই জাদুটা কিভাবে করা হয়েছে, কোন জিনের মাধ্যমে করা হয়েছে, এটা কোনোভাবে নাকি বের করা যায় না। অর্থাৎ যেই মানুষতান্ত্রিক যে জিনকে দিয়ে কাজ করায় সেই জিনের পরিচয় সেই মানুষতান্ত্রিক জানতে পারে না। এমন এক ধরনের জাদু এই আয়েলালা জাদু। উদি যখন তান্ত্রিকের কাছে সমাধান চায় তখন তান্ত্রিক জানান যে আপনি দ্রুত আপনার বাড়ি থেকে চলে যান। আমার জিনেরা আমাকে শুধু এতটুকু বলেছে যে আপনার এই বাড়িতে কালো জাদু করা হয়েছে, এই বাড়িতে থাকাটা আপনার জন্য মোটেও নিরাপদ না। আর এই জাদুর কিছু প্রক্রিয়া রয়েছে, যার উপর এই জাদু করা হবে যিনি করবেন তিনি আশেপাশেই থাকবেন, অর্থাৎ যার উপর করা হবে তার আশেপাশে থেকে জাদুটা করতে হবে। তখন উদি বুঝতে পারে এমেকো প্রতিশোধ নেবার জন্য এই কাজটি করেছে, কেননা সে তার বাড়িতে থেকেছিল, তার যেই নতুন বাড়ি সেই বাড়িটা নির্মাণ কাজে সে শ্রমিক হিসাবে শ্রম দিয়েছে। তখন বিভিন্ন জাদুর উপকরণ এই বাড়িতে সে পুঁতে ফেলেছে যখন বাড়িটা তৈরি করা হয়। এরপর উদি
এবং ওকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তার কোনো খোঁজ পায়নি। এক পর্যায়ে এবেকোর শ্বশুর বাড়িতে খোঁজ নিলে জানা যায় যে এবেকো কোনো এক রাত্রে সবার কাছে মাপ চেয়ে কোথায় যেন চলে যায়, কেউ জানে না। সে নাকি যাওয়ার সময় অনেকগুলো টাকা তার স্ত্রীকে দিয়েছিল এবং বলেছিল যে আমাকে খোঁজার চেষ্টা করো না। ঘটনার মাঝখানে একটু কথা বলবো, আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। কয়েকদিনের মাথায় তার লাশ পাওয়া যায় জঙ্গলের কাছে। তার লাশ দেখে মনে হচ্ছিল কেউ ভেতর থেকে সবকিছু নিয়ে গেছে, শুধু চামড়া ছাড়া, হাড়গোড় কিছুই নেই। মাথার চামড়া অক্ষত, কিন্তু ভেতর থেকে কোনো হাড় নাই, খুলি নাই, কিচ্ছু নেই। চামড়ায় একটা দাগও নেই। ঠিক যেমন একটা ফুটবল যদি চুপসে যায়, একটা টিউব যদি চুপসে যায় কেমন হয়, ওই রকম। একটা বেলুন যদি চুপসে যায় কেমন হয়, ওই রকম। এটা হয়েছিল এবেকোর সাথে। এদিকে উদি তান্ত্রিকের কাছে অনেক অনুরোধ করার পরেও কোনো সমাধান করতে না পেরে বাড়িতে চলে আসে। এই বাড়িতে তো সমস্যা চলছেই। তার ছোট স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন উদি ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে যে তার স্ত্রী গর্ভবতী। এটা শুনে উদি অবাক হয়ে যায়। তিনি বলেন এটা কিভাবে সম্ভব, তিনি তো নিঃসন্তান। ডাক্তার বলেছিলেন তার কখনোই সন্তানাদি হবে না। তার থেকে 5 মাস পর অপরিপক্ক এক সন্তানের জন্ম দেন তার স্ত্রী। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বাচ্চার 1 হাত 1 পা, মাথার একটা অংশ, মানে একটা মানুষের বডির স্রেফ অর্ধেকটা যদি আমরা চিন্তা করি ওই রকম। এই বাচ্চা জন্মের সময় কিন্তু উদির ছোট স্ত্রী মারা যায়। বাচ্চার জন্মের ঘন্টাখানেক পর বাচ্চাটাও মারা যায়। উদি আবার সেই তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক জানান যে আপনাকে আগেই বলেছিলাম এই বাড়ি থেকে চলে যেতে, আপনি কেন যান নাই? আমি আমার জিনদের মাধ্যমে যতটুকু খবর নিয়েছি, তারা আপনার এই স্ত্রীর উপর এমন কিছু জাদুর কথা আমাকে বলেছে, সেটা হচ্ছে যে নাসনাস প্রজাতির জিন চালান করা হয়েছে আপনার স্ত্রীর উপরে। আর এই যে এই সন্তানটা হচ্ছে সেই জিনেরই সন্তান। কারণ নাসনাস প্রজাতির জিনেরা 1 হাত 1 পা বিশিষ্ট হয়ে থাকে, ঠিক মানুষের অর্ধেক অংশ এমনটা হয়ে থাকে। আর এই ধরনের জাদুগুলোর বিরুদ্ধে আমাদের কোনো তান্ত্রিকই কিছু করতে পারে না। আপনার স্ত্রীর এই বিষয়টা যে বলতে পেরেছে এটাই অনেক বেশি, কিছু করার তো কোনো ক্ষমতাই নাই। আরো একটা ব্যাপার হচ্ছে, যে ব্যক্তি এই জাদু করেছে সে নিজেকে বলি দেওয়ার মাধ্যমে অনেকগুলো জিনের সাথে চুক্তি করেছে। আপনি দ্রুত এই বাড়ি থেকে চলে যান, আর আপনি যেখানেই যান না কেন আপনার বাড়িটা যেন নদীর ওই পারে হয়, অর্থাৎ নদীর এই পারে তো আপনার বাড়ি, নদীর ওই পারে চলে যেতে হবে, এই পারে যেন না হয়। তাহলেই হয়তোবা আপনি কোনো সমাধান পেলেও পেতে পারেন। আর জিনগুলো এতটাই ভয়ঙ্কর, তারা এমন এক মায়াজাল সৃষ্টি করে রাখে, এই মায়াজাল ভেদ করা অন্য কোনো জিনের পক্ষেও সম্ভব নয়। উদিত বাড়িতে চলে আসে, সবকিছু গোছগাছ করবে, সবকিছু চেঞ্জ করে চলে যাবে। বললেই তো আর হয় না, নতুন করে বাড়ি তৈরি করেছে, এখন সবকিছু গুটিয়ে চলে যাবে। কয়েকদিনের মধ্যে আর কি, কয়েকদিনের মাথায় এই উদির ভাইয়ের মৃতদেহ তার ঘরেই পাওয়া যায়। তবে তার দেহটা অক্ষত থাকলেও তার জিহ্বাটা অস্বাভাবিকভাবে অনেকটাই বাইরে চলে এসেছিল। কয়েকদিনের মাথায় উদি এবং তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। উদির খোঁজ আর কেউই পায় নাই। উদির বাড়িটা পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। 2014 কি 15 সালের দিকে হঠাৎ একদিন উদির বাড়িটা আপনা আপনি ধপাস করে ভেঙে একদম মাটির সাথে মিশে যায়। বর্তমানে তার সম্পদের বেশিরভাগই
সরকারের নামে রেজিস্ট্রি হয়ে গিয়েছে। আর ওই বাড়ি জায়গাটা এখনো নাকি পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। নাইজেরিয়ান ভাষায় জিনকে আজি বলা হয়। স্থানীয় লোকেরা এখনো নাকি উদির বাড়িটাকে আজি বা জিনের বাড়ি বলে ডেকে থাকে। এখনো নাকি উদির বাড়ির আশেপাশে রাতের বেলা মনে হয় অসংখ্য মানুষের সমাগম রয়েছে। অনেকেই নাকি ওখানে গিয়ে ভয়ও পেয়েছে। আর এই সমস্যাটা এখনো চলমান রয়েছে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শোনার পর আমার কাছে একটা বিষয় মনে হয়েছে যে মানুষ কোনো কিছু পাওয়ার জন্য কত নিচেই না নামতে পারে। এবার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। এবার রাগে দুঃখের ক্ষোভে বাধ্য হয়েই সে আরো ভয়ঙ্কর কালো জাদুর আশ্রয় নিয়েছে। এভাবে কালো জাদু একে অপরের উপর করার ফলে সবাই তো শেষ হয়ে গেল, কারোর জন্যই ভালো কিছু বয়ে আনলো না। এই জন্য আমরা যেন এই পথে কখনো পা না বাড়াই। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইটের 89তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 89তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। শুরুতে আমরা বলেছিলাম যে জোসেফ প্যাট্রিক উনি দুটি ঘটনা দিয়েছেন। তার মধ্যে একটি ঘটনা তার ভাতিজার সাথে ঘটে যাওয়া, সেই ঘটনাটি এখন শেয়ার করব। তো জোসেফ প্যাট্রিকের বড় ভাইয়ের ছেলের নাম ছিল এরিক। এরিকের দুই বোন ছিল, অন্য কোনো ভাই ছিল না। সেই অর্থে এরিক তার পিতামাতার একমাত্র পুত্র সন্তান। 2018 সালে জোসেফ প্যাট্রিক এরিককে দুবাই নিয়ে এসেছিলেন একটা কোম্পানির ইলেকট্রিশিয়ান হিসাবে। বেতন ভালোই ছিল। বছরে একবার 28 দিনের ছুটিতে সম্পূর্ণ কোম্পানির খরচে বাড়িতে যেত। আর্থিকভাবে মোটামুটি ভালোই অবস্থান তৈরি হয়ে গিয়েছিল ছেলেটার। 2020 সালে সে ছুটিতে বাড়িতে যাবার পর তার মা বাবা তাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। তখন সে বলে, মাত্র 28 দিনের জন্য এসেছি, এখন কিভাবে বিয়ে করব? 80 পরের বছর তখন বিয়ে করব, তোমরা এর ভিতরে মেয়ে পছন্দ করে রাখো। সে তার ছুটি কাটিয়ে আবার চলে আসে দুবাইতে। দুবাইতে চলে আসার কিছুদিন পর থেকেই সে অসুস্থ, শুধু ভয় পায়। তার রুমমেটরা বলে সে রাতে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে, কান্না করে। সে বলে একটা মেয়ে বিয়ের সাজে এসে তাকে বিয়ের জন্য নাকি জোরাজুরি করে। সে মানা করে দিলে কয়েকজন কালো এবং লম্বা ভয়ঙ্কর অবয়ব তাকে এসে মারধর করে, বিয়ের জন্য জোর করে। এর মধ্যে তার অবস্থা এমন হয়ে যায় যে সে রাতে ঘুমাতেই পারে না, ঘুমালে একই স্বপ্ন দেখে আর স্বপ্নের মধ্যে চিৎকার চেঁচামেচি করে। এতে রুমের অন্য মানুষদেরও কিন্তু অসুবিধা হয়, কারণ ওখানে বিশেষ করে দুবাইয়ের কথা বলছি, একটা রুমের মধ্যে অনেক মানুষ থাকে। সেখানে বিছানা যেগুলো নিচতলা, দোতলা, তিনতলা, চারতলা এরকম কিন্তু বিছানা রয়েছে। আপনারা যারা এই ধরনের বিছানা দেখেছেন তারা বুঝতে পারবেন যে দুবাইয়ের মানুষ কিভাবে অল্প জায়গার মধ্যে অনেকগুলো মানুষ বসবাস করে। তো এরকম করে চিৎকার চেঁচামেচি করলে তো অন্য লোকের ঘুম হবে না। ধীরে ধীরে সমস্যা বাড়ছে। রাত্রে ঘুমাতে পারে না, দিনে তো ঘুমাবে, দিনে ঘুমালেও একই সমস্যা। তার ঘুম একরকম বন্ধই হয়ে গেল। এবার সে সরাসরি এই জিনিসটা দেখা শুরু করলো। সে সরাসরি দেখতো তিনটা অবয়ব তার রুমে এসে জোর করতে থাকে আর মারতে থাকে। একদিন কাজ করার সময় তার বিদ্যুতের শক লাগে। তখন তার কলিগরা তাকে হসপিটালে নিয়ে গেলে তখন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর ছিল না। চিকিৎসা নিয়ে সে সুস্থ হওয়ার পর বলে যে সে যখন কাজ করছিল তখন সেই তিনটি অবয়ব এসে তাকে বলে, এই মেয়েটিকে তুই বিয়ে করবি কিনা বল। তখন এরিক বলে, না আমি বিয়ে করব না। তখন তারা নিজেরাই নাকি বিদ্যুতের তার ছিঁড়ে নিয়ে তার শরীরে চেপে ধরেছিল, এইভাবে শক দিয়েছিল। সে কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত তার কিন্তু শক লাগে নাই। ওই শক খাওয়ার পর তার কিছু মনে নেই। এরপর তো তার কলিগরা হসপিটালে নিয়ে আসে।
সে সুস্থ হয়ে কাজে আসলে কোম্পানি থেকে তাকে মেডিকেল লিভ দেওয়া হয়। সে বাড়িতে আসে, এর মধ্যে সে তো অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। তারা অর্থাৎ তার পরিবারের সদস্যরা চিকিৎসা শুরু করেছেন। পাশাপাশি গ্রামের এক তান্ত্রিক মহিলাকে দেখিয়েছেন তিনি এরিককে দেখার পর বলেন যে একে তো জিনে আসর করেছে, আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, আর একে খুবই দ্রুত বিয়ে দিতে হবে, তাহলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। তখন বিয়ের জন্য মেয়ে দেখতে তারা শুরু করেছেন। অনেকগুলো সম্বন্ধ আসে, এর মধ্যে কিছু জায়গায় তারা মেয়ে দেখেছেন। একটা জায়গায় তারা মেয়ে দেখতে গেছেন, এই মেয়েটা সম্পর্কে তারা চাচার মেয়ে, গ্রাম সম্পর্কে চাচার মেয়ে আর কি, আপন চাচা না। যখন মেয়েটিকে এরিক দেখেছে সে অবাক হয়ে যায়, আরে এটা কি? ওই সময় সে কিছু না বললেও সে দ্রুত ওখান থেকে তার মা বাবাকে নিয়ে চলে আসে। সে বলে তাড়াতাড়ি আসো, আমার ভালো লাগতেছে না, বাসায় গিয়ে তারপর কথা বলবো। বাড়িতে এসে তার মা বাবাকে বলে যে স্বপ্নে যেই মেয়েটাকে সে দেখতো এটাই সে। এটা কিভাবে সম্ভব? এই কথা শোনার পর এরিককে নিয়ে তার মা এক বড় তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক সবকিছু শুনে ধ্যানে বসেছেন। কিছুক্ষণ পরে বলেন যে এরিকের উপর ওই মেয়ের বাবা নাকি কালো জাদু করেছে, কিন্তু জাদুর জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন তা ঠিকঠাক মতো দিতে না পারার কারণে এই জাদু এরিকের উপর ভালোভাবে কাজ করছে না। যদি কাজ করতো তাহলে ভয়ঙ্কর অবস্থা হয়ে যেত আরো। তখন এই তান্ত্রিক বলে এরিকের যে নতুন ঘরটা তৈরি হয়েছে, অর্থাৎ এরিক তো নতুন করে ঘর তৈরি করেছেন, টাকা পয়সা ইনকাম তো ভালোই করছে, ওই ঘরে যে ওয়াশরুমটা তৈরি করা হয়েছে ওই ওয়াশরুমের নিচে নাকি জাদুর সরঞ্জাম পুঁতে রাখা হয়েছে, এগুলো তুলে নষ্ট করে দিলেই জাদুর প্রভাব কেটে যাবে। আর সাথে সাথে কিন্তু তাকে বিয়ে করিয়ে দিতে হবে, তা না হলে এই জাদুর প্রভাব পুনরায় শুরু হতে পারে। এরপর ওই ওয়াশরুমের ফ্লোর ভেঙে নিচ থেকে যেগুলো পাওয়া যায় তা দেখে তারা রীতিমতো আটকে ওঠেন। মানুষের হাড়, পশুর হাড়, ছাগলের মাথার খুলি, এর সাথে এরিকের ব্যবহার করা কাপড়ও বেরিয়ে আসে। এগুলো তান্ত্রিকের কাছে নিয়ে গেলে তিনি এগুলো বিশেষ পদ্ধতিতে জ্বালিয়ে দেন। তিনি যখন এগুলো জ্বালাচ্ছিলেন তখন নাকি একসাথে অনেকগুলো কান্নার আওয়াজ ভেসে আসছিল। এছাড়া আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। দ্রুত এরিকের এক খালাতো বোনের সাথে বিয়ে করিয়ে দেওয়া হয়। বর্তমানে এরিক, তার স্ত্রী এবং তার একটা ছোট মেয়ে সহ ইটালিতে রয়েছেন। ওইদিকে এরিকের বাবা যখন ওই মেয়ের বাবাকে জিজ্ঞেস করছে সব বিষয়, সে সম্পূর্ণ অস্বীকার করে। সে বলে যে না, আমি কিছু জানি না, এগুলো সব মিথ্যা কথা। কিন্তু ওই লোকটা কেন এরিকের উপর এই কাজটি করেছিল তা জানা যায় না। সে তার মেয়েকে তার সাথে বিয়ে দিতে চেয়েছিল, এটাও হতে পারে, কেননা এরিকের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। সে দুবাইয়ে ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিল, ভালোই টাকা পয়সা কামাচ্ছিল, ঘর বাড়ি করতেছে এলাকায়। দেখার পর মনে হয়েছে যে এমনভাবে কালো জাদু করি যাতে করে তার মেয়ের সাথে এরিকের বিয়ে হয়ে যায়। কিন্তু ঠিকঠাক মতো হয়নি, হয়েছে অন্যরকম ভাবে, যার ফলে এরিকের উপর ওই জিনগুলো নির্যাতন করা শুরু করেছে। ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। আর ওই জিনগুলো ওই মেয়ের সুরতে এসে দেখাতো যে এই মেয়েকে বিয়ে করতে হবে। ওই মেয়ের প্রতি আকর্ষণ তৈরি হওয়ার বদলে হয়ে গেছে বিকর্ষণ। এর কারণ ওইটাই যে জাদুর সরঞ্জামগুলো ঠিকঠাক মতো দেয়া হয়নি, যার ফলে কাজগুলো ঠিকঠাক মতো হয়নি। এটাই ওই তান্ত্রিক বলেছিলেন। তো এটাই ছিল ঘটনা। এরিক ভালো আছে, সুস্থ আছে, এটাই সবচেয়ে বড় কথা। প্রিয় লিসেনার্স, এরকমও যে আসলে ব্ল্যাক ম্যাজিক হয় তা আসলে এই আফ্রিকার ঘটনা না শুনলে বোঝা বড় মুশকিল হয়। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সাদিকুর রহমান ভাই, সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহমান ভাইকে, আরো ধন্যবাদ জানাচ্ছি জোসেফ প্যাট্রিককে। আশা করছি আপনাদের কাছ থেকে আরো ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের হরর নামে, সেখানে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।
আপনারাও ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে আপনাদের horrorworldmedia@gmail.com এই মেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNTHEHORRWORLDBD আপনাদের horrorworldmedia@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। এই ভিডিওর লাইক বাটনে প্রেস করেছেন কি না করলে বিদায় বেলায় দ্রুত করে ফেলুন। আর ভিডিওর লিঙ্কটা যদি শেয়ার করে না থাকেন তাহলেও ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবার বিনীত অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আসলে বৃহস্পতিবার হরর নাইটের নতুন আরো একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ ঘটনা শেয়ার করতে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।